তো চলেন যাই, আজকে আমাদের ক্লাসের টপিক বলবো না, বাট আজকে আমরা ক্লাস শেষ করব। হ্যাঁ, আমরা অন পেজ এসইও যে ব্যাপারটা আছে সেটা পুরোটা শেষ করব। আমি একটু আমার মেলটা চেক করি। ঠিক আছে, চলেন আজকে আমাদের অন পেজ এসইওটা শেষ করতে হবে। এই বিষয় নিয়ে তো আমরা সবাই মোটামুটি জানি, ঠিক না? পড়েছিলাম না, ভিডিও দিয়েছিলাম, সবাই জেনেছিলাম মোটামুটি। তবে একটা বার ছোট্টভাবে রিকল করি, আজকে ওরকম কাজ না, জাস্ট আমাদের ফ্যাক্টগুলো বুঝলেই হবে যে অন পেজ এসইও অন সাইট এসইওর মধ্যে ডিফারেন্সেস আমরা জানি। যে পুরো স্ট্রাকচারে যখন আমি কাজ করতেছি সেটা হচ্ছে অন সাইট, অ্যান্ড অন পেজ হচ্ছে যখন আমি স্পেসিফিক কোনো একটা পেজ নিয়ে পেজ বাই পেজ কাজ করতেছি সেটা অন পেজ এসইও। এখন আলটিমেটলি অ্যাজ এ মার্কেটার হিসেবে যদি বলি, অন সাইটের কি কাজ আমাদের? না। যদি ওয়ার্ডপ্রেসের সাইট থাকে, যেহেতু আমরা কাজ পারি, আমরা নেওয়ার চেষ্টা করব। আর অন পেজের যদি কথা বলি, অন পেজের কাজ কি আমাদের? হ্যাঁ, প্রত্যেকটা পেজ ধরে ধরে কিন্তু এসইও করতে হবে। আমি যে 3 to 6 মান্থস পর্যন্ত টাইম যে নিলাম, 3 মাস 6 মাস আমাকে মান্থলি বেসিসে 25,000 মানে $250, $300, $500 কিসের জন্য দিবে? এটার জন্যই দেবে যে ওর ইচ অ্যান্ড এভরি পেজ আমি ধরে ধরে শেষ করে দিব 3 মাস পর। হ্যাঁ, আচ্ছা, এখন কথা হচ্ছে, হ্যাঁ ওই যে আমরা অডিট করে দেখেছিলাম না যে মেটা টাইটেল কোন পেজে মিসিং, মেটা ডেসক্রিপশন এরকম। হ্যাঁ, আমরা টুলসের মাধ্যমে তো নিবই, এখন ফ্রি টুলসে নিচ্ছে। যখন কাজ নিব বা কাজ করব তখন আমি পেইডে যাব, পেইড টুলসে থেকে আইডিয়া নেওয়ার পর ওই স্পেসিফিক পেজে যাবার ক্রস চেক করবো যে আসলে কি ভুল আছে কিনা। কজ টুলস কিন্তু আমাকে 99.9% শিওর ডাটা দেয়, 1% 0.1% শিওর ডাটা দেয় না। সো আমি ক্রস চেক তখন করব। এখন আমি করব না, কারণ যখন আমি মান্থলি বেসিসে 300, 400, 500 যে অ্যামাউন্ট হয় এটা পাচ্ছি, তখন আমি এফোর্ট দেব। ঠিক আছে, এখন দরকার নেই। আচ্ছা, সো এখানে হচ্ছে 16 কি অন পেজ এসইও ফ্যাক্টরস দ্যাট, আচ্ছা 16টা একদম মেজর ফ্যাক্টরস আছে। হ্যাঁ, সো আমরা যদি প্রিভিয়াসলি পড়েছি একটা একটা করে জাস্ট আপনারা একজন একজন করে পসিবল হলে এক লাইন করে জাস্ট বলে দেবেন যেটা কি। হ্যাঁ, রিকলও আমাদের হয়ে যাবে। যে টাইটেল ট্যাগ উইথ স্টার্ট টাইটেল ট্যাগ উইথ ইওর কিওয়ার্ড, এটা মানে কি বোঝাতে চেয়েছে? থাকতে হবে, অর্থাৎ ফোকাস কিওয়ার্ড প্লেসমেন্টের জায়গা আমাদের 6টা, তাদের মধ্যে সবচেয়ে মেজর ফ্যাক্ট কোথায় কাজ করে? মেটা টাইটেলে। আচ্ছা, তারপর হচ্ছে লেভারেজ এসইও ফ্রেন্ডলি ইউআরএলস। ইউআরএল কয় ধরনের হয়? ডেলিমিটার হয়, ফ্রেন্ডলি হয়। আমাদের জন্য কি ফ্রেন্ডলি ভালো না ডেলিমিটারটা ভালো? স্যার আছে, ফ্রেন্ডলিটা ভালো। সো উপরেরটা ফ্রেন্ডলি না নিচেরটা ফ্রেন্ডলি বলেন তো? নিচেরটা। তাহলে আমাদের ডোমেইন এন্ড ডোমেইন এক্সটেনশনের পরপরই কি লাগবে? আমাদের কিওয়ার্ডটা লাগবে অথবা পোস্ট নেমটা লাগবে। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাড মডিফায়ার্স টু ইওর টাইটেল। এইটার মানে কি বোঝানো হয়েছে বলেন তো? অর্থাৎ টাইটেলে তো আমি কিওয়ার্ড রাখবো, যদি মাত্র শুধুমাত্র কিওয়ার্ডে রাখি জিনিসটা কেমন দেখাচ্ছে। আমি লাস্টে আই ক্যাচে কিছু ওয়ার্ড অ্যাড করার চেষ্টা করবো যেটা কোনো অ্যাট্রাক্ট করে ইউজারদের। আচ্ছা, এই ওয়েবসাইটে আমি যেয়ে দেখি। হ্যাঁ, এটাই। এখন কথা হচ্ছে যে এখন এক একটা মডিফায়ার্স আছে, 2016 আছে, বেস্ট আছে, গাইড আছে, রিভিউ আছে। প্রত্যেকটা তো প্রত্যেকটার সাথে সেট আপ হবে না, হবে হবে না। এখন আমি যদি বলি যে ডিজিটাল মার্কেটিং বা কোনো একটা প্রোডাক্টের মানে 2016, এখন 2025 চলতেছে, হবে হবে না। আমি যদি প্রোডাক্টের গাইড সম্বন্ধে বলি তাহলে কি যাবে? প্রোডাক্টের সাথে গাইড যায় না, রিভিউ যায়, ঠিক না? ওরকম বুঝে আমরা করার চেষ্টা করব। তারপর হচ্ছে র্যাপ ইওর টাইটেল ইন অ্যান H1 ট্যাগ। হেডিং ট্যাগ কয়টা হয় আমরা জানি? 6টা। 6টার মধ্যে H1 কয়টা রাখা যাবে? একটা। ওই একটাই কি বসাইতে হবে? ফোকাস কিওয়ার্ড। আর H1টা কি বেসিক্যালি যে আমার পেজটাকে রিপ্রেজেন্ট করতেছে, যে পুরো পেজটা আমার কি বিষয়ের উপর। যেন একটা ইউজার ভিজিটর এসে H1টা দেখে বুঝে যায় যে ভাই নিচে যে 5,000, 10,000, 2,000 যে ওয়ার্ডের কন্টেন্টই হোক কিসের উপর কন্টেন্টটা আছে, এটা যেন আমরা বুঝতে পারি। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে ড্যাজেল উইথ মাল্টিমিডিয়া। এটা কি বলেন তো? এটা পড়লে বুঝতে পারবেন। এক্স্যাক্টলি, একটা কন্টেন্টে যদি খালি ওয়ার্ড আর ওয়ার্ড থাকে, ওই যে বলেছিলাম আমরা কেউই পড়বো না। আই ক্যাচে কিছু ইমেজ, ডায়াগ্রামস, ভিডিও থাকলে কি আমাকে অ্যাট্রাক্ট করবে, ঠিক না? ওইটাই। আচ্ছা, বাউন্স রেটটা কি বলেন তো? বাউন্স রেটটা কি?
এক্স্যাক্টলি, এভাবে অ্যান্সার দিলে হবে বাউন্সের রেট কত এরকম, এইরকমই যদি অ্যান্সার দেন ক্লায়েন্টকে পাগল হয়ে যাবে। হ্যাঁ, না না না, ঠিক আছে, কনফিডেন্স না, বাউন্স রেটটা কি, বাউন্স ভুলে যাবো, রেটটা হচ্ছে কতক্ষণ স্টে করলো। আমাদের টার্গেট থাকবে 4 সেকেন্ড থেকে 5 সেকেন্ড ওকে ধরে রাখতেই হবে। যেভাবে কিভাবে ধরে রাখবো, আমরা কন্টেন্টের মধ্যে এমন আইকেছে কিছু ইমেজেস দেবো থাকতে বাধ্য থাকবে। আচ্ছা, তারপর হচ্ছে যে wrap subheadings in H2 tags, include your target keyword in at least one subheading and wrap it in an H2 tag। অর্থাৎ H1 এ তো আমি আমার ফোকাস কিওয়ার্ড বসিয়েছি, হ্যাঁ, এখন আমার কিওয়ার্ড তো প্লেস করার অনেক জায়গা আছে। 1000 ওয়ার্ডের মধ্যে 2 বার ব্যবহার করতেছি, 2000 হলে 4 টাইমস ব্যবহার করতেছি। ও বলতেছে কোনো একটা সাবহেডিং এর মধ্যে তুমি তোমার ফোকাস কিওয়ার্ডটা রাখো, রাখার প্রয়োজন নেই, কজ আমরা এলএসএ অথবা সাপোর্টিভ কিওয়ার্ড রাখতেছি না H2 এর মধ্যে, আমরা ফোকাস কিওয়ার্ডগুলো তো আমার কন্টেন্টের মধ্যেই দিব আর এলএসআই ইউজ করব। ড্রপ ইউর কিওয়ার্ড ইন ফার্স্ট 100 ওয়ার্ডস, এটা তো আমরা জানি 100 ওয়ার্ডের মধ্যে, প্রথম 100 ওয়ার্ডের মধ্যে আমার ফোকাস কিওয়ার্ড থাকতেই হবে, লাস্ট 100 ওয়ার্ডের মধ্যে আমরা ফোকাস কিওয়ার্ডটা রাখবো, প্রথম আর শেষ। আচ্ছা, H1 কি আমার কন্টেন্টের প্রথম 100 ওয়ার্ডের মধ্যে পড়েছে না? আমি তো H1 এ দিই, তাহলে 100 ওয়ার্ডের মধ্যে রাখার প্রয়োজন আছে বলেন তো? আছে, কারণ আমি তো এই কথাটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে H1 তো আলাদা সাবজেক্ট, কন্টেন্টের 100 ওয়ার্ড আলাদা সাবজেক্ট, H1 এও রাখতে হবে, কন্টেন্টের ফার্স্ট 100 ওয়ার্ডেও কি রাখতে হবে। আচ্ছা, রেসপন্সিভ ডিজাইন, এটা মানে কি বলেন তো? রেসপন্সিভ ডিজাইন মানে হচ্ছে আপনার ওই যে ডিজাইনটা ইউজার ফ্রেন্ডলি হতে হবে, মোবাইল অ্যাপ এবং প্রত্যেকটাতে, হ্যাঁ, অর্থাৎ আমি যখন পিসিতে ওপেন করছি যেরকম ইন্টারফেস আসতেছে, আমার ইউএক্স বা ইউজার এক্সপিরিয়েন্স যেমন হচ্ছে, এত ছোট আইফোন 5s যেন সেম ভাবে রেসপন্স করে, ওই বিষয়টা দেখতে হবে। হ্যাঁ, আচ্ছা, ইউজ আউটবাউন্ড লিঙ্কস, এটা কি বলেন তো? হ্যাঁ, অর্থাৎ এমন কোনো, এটাই এমন একটা লিঙ্ক যেটা আমার ওয়েবসাইটের বাইরে যাবে লিঙ্কে ক্রিয়েট করার পর, সেটা তো আমার আউটবাউন্ড বা এক্সটার্নাল লিঙ্ক। এখন আউটবাউন্ড লিঙ্ক গুগল যে দিতে বলছে, তাহলে আমি তো একটা ব্লগ সাইট, আমি তো অ্যাফিলিয়েশন করতেছি বা সার্ভিস সেল করতেছি বা যেটাই সেল করতেছি, এখন আমি যদি আমার রিলেভেন্ট একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিই, সেখানে লোক আমার ইউজার ভিজিটর পাঠায় দেয়, তাহলে আমাদের প্রবলেম না? তাহলে আমরা আউটবাউন্ড লিঙ্ক কিভাবে করবো? উইকিপিডিয়ায় পাঠায় দেবো, সিএনএনে পাঠায় দিব, যেখানে একদম ইনফরমেশন গ্যাদার ভরা, তুমি ওখান থেকে পড়ে আসো, পারচেস আমার এখান থেকেই করো। হ্যাঁ, এক্স্যাক্টলি, হ্যাঁ, গুগলও বুঝলো যে আমি তো আমার নলেজটা শেয়ার করছি, প্লাস ইউজারের কথা চিন্তা করে আমি একটু বেটার জায়গায় তাকে পাঠাচ্ছি, এমন জায়গায় যেখানে আমার ক্ষতি হবে না। গুগল বলছে আউটবাউন্ড লিঙ্ক দাও, এখন কাকে দাও এটা তো বলেনি এরকম। মানে আমরা নিজেরা, হ্যাঁ, কিন্তু আউটবাউন্ড লিঙ্ক হচ্ছে, কিন্তু না ওটা দিব না। কেন দিব না? তখন গুগল বোঝার চেষ্টা করবে কি যে আমি ওইখান থেকে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি, আমি কোনোভাবে এফোর্ট দিইনি। আমার কন্টেন্টটা হইতে হবে, যদিও এআই থেকে নিয়েছি, হিউম্যানাইজ করছি, বাট এমন এক্সপ্রেস করতে হবে প্রত্যেকটা ওয়ার্ডের কমা থেকে দাড়ি থেকে শুরু করে ফুল স্টপ সব কিছু আমি ম্যানুয়ালি দিছি, সিচুয়েশনটা এমন। হ্যাঁ, ওইখানে পাঠাইতেছে, ওইখান থেকে তো আনতে পারতেছে না। হ্যাঁ, আবার আমার ওয়েবসাইট যখন একটা জায়ান্ট একটা সাইট হয়ে যাবে, ধরেন আমার ওয়েবসাইটের ডেইলি ভিজিটর 1 মিলিয়ন, কথার কথা হইতেই পারে 2-3 বছর 4 বছর পর হইতেই পারে, তখন যে আমি লিঙ্ক আর্ন করব, তখন আমার ওয়েবসাইটে কেউ না কেউ লিঙ্ক বিল্ড করে যাবে, এরকম। সো আমাদের ব্যাকলিঙ্কের ক্লাস আছে, এর পরের ক্লাসগুলোয় আমরা ইনডেপথ বুঝতে পারবো। হ্যাঁ, এরকম। ইন্টারনাল লিঙ্কস কত ধরনের বলেন তো? আরেকবার বলছি, লিঙ্ক 2 ধরনের, ইন্টারনাল, এক্সটার্নাল। ব্যাকলিঙ্ক আলাদা, ব্যাকলিঙ্কের আর অনেক ধরনের লিঙ্ক আছে। সো আপাতত জাস্ট বুঝবো লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক, যে আমার ওয়েবসাইটের মধ্যে, যেমন বিগ বাজার বা স্বপ্নর মধ্যে এক সেকশন থেকে আরেক সেকশনে যাচ্ছে, এটা আমার ইন্টারনাল হচ্ছে। এখন আমার কাছে একটা কোনো একটা পারফিউম চেয়েছে, আমি বলতেছি আমার এখানে না, আপনি স্বপ্নে দেখতে পারেন, আমি কিন্তু বিগ বাজারের কথার কথা আমি তাকে আউটবাউন্ড করে পাঠিয়ে দিচ্ছি, এটাই ডিফারেন্স, আর কিছুই না। ইন্টারনাল লিঙ্ক 2-3 বার ব্যবহার করা যাবে, 1000 ওয়ার্ডের মধ্যে 4-5 বার, এর উপরে কি ব্যবহার করা যাবে? ভুলে ব্যবহার করব না। হ্যাঁ, আচ্ছা, বুস্ট সাইট স্পিড কেন ব্যবহার করব না বলেন তো? কজ প্রত্যেকটা পার্সন 100-এর মধ্যে 95% কিন্তু মোবাইলে ব্রাউজ করবে, ও যখন মানে স্ক্রল করবে, তখন যদি অনেক বেশি লিঙ্ক থাকে, জাস্ট ট্যাপ লেগে লিঙ্কটা কিন্তু কাজ করা শুরু করবে, এটা ওর কাছে জিনিসটা বদার ফিল হবে। হ্যাঁ, ঠিক না, ওর কাছে স্প্যামি মনে হবে। বুস্ট সাইট স্পিড, এটার মানে কি বলেন তো? এক্স্যাক্টলি, মোবাইল ফ্রেন্ডলি সাইট। কোনো ওয়েবসাইট যদি 4 সেকেন্ডের বেশি সময় নেয়, তাহলে মাউন্টস ওয়েব ফাউন্ড
দ্যাট 75 অফ ইউজার্স মানে 75%-এর মতন ইউজার ওই ওয়েবসাইটটা রিভিজিট করে না, মানে আমি ওয়েবসাইটে যাব না, আমার কাছে জিনিসটা এমন মনে হয়েছে। এটা কিন্তু প্র্যাকটিক্যালি চিন্তা করেন, আগে যখন আমরা ফোন চালাতাম, অনেক আগে যখন বাটন সেটে আমরা নকিয়া ফোনে যখন ফেসবুক চালাতাম, আমরা কিন্তু ক্লিক করার পর প্রায় 2 মিনিট হয়ে গেছে, তবুও কি আমরা ওকে, কারণ এটা আমরা মাইনা নিয়েছি, লাভ নাই। এখন আপনার এক পেজ থেকে আরেক পেজে গেলে, আমি এটা পার্সোনালি বল 2 সেকেন্ডের জায়গায় 3 সেকেন্ড আমার মাথা নষ্ট হয়ে যায়, আমি সাথে সাথে ওয়াইফাই লাগে ফোন দিয়ে, যে এরকম প্রবলেম কেন হইতেছে। মানুষ এরকমই ইউজ টু। সো যখন দেখবে যে 4 সেকেন্ডের বেশি লোডিং স্পিড আপনার ওয়েবসাইটে নিয়ে নিচ্ছে, ও আপনার ওয়েবসাইটে আর আসবে না। হ্যাঁ, এরকম। আচ্ছা, স্প্রিঙ্কেল এলএসআই কিওয়ার্ডস, এই বিষয়টা আমরা জানি কিচ্ছু না। এলএসআই কিওয়ার্ড নাম্বার বসাইতে হবে। এলএসআই কিওয়ার্ড হচ্ছে রেলেভেন্সি কিওয়ার্ড, আমার সাপোর্টিভ কিওয়ার্ড, যেটা আমার ফোকাস কিওয়ার্ডের সাথে রিলেভেন্ট। ডিজিটাল মার্কেটিং আমার ফোকাস কিওয়ার্ড। এখন আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং, ইনবাউন্ড মার্কেটিং, মানে আমি সব মিলে কি বলতে চাচ্ছি, ডিজিটাল মার্কেটিং কথাটা বলতে চাচ্ছি ওরকম, যে আপনার যে ফোকাস কিওয়ার্ডটা আছে ওইটার সাথে রিলেভেন্সি যে কিওয়ার্ডগুলি, ওগুলিকে এলএসআই অথবা সাপোর্টিভ কিওয়ার্ড বলা হয়, ওগুলো ইউজ করতে বলছে। দেখেন, অন পেজ চেকলিস্ট, অফ পেজ ফ্যাক্টরসের ক্ষেত্রে, অন পেজ অপটিমাইজেশনের ক্ষেত্রেও এলএসআই কিওয়ার্ডটা আমার মোটামুটি ভালো এফেক্ট পড়ে। হ্যাঁ, আচ্ছা, ইমেজ অপটিমাইজেশন আমরা জানি, ইমেজ এসইও করা মনে আছে, ঠিক না? আচ্ছা, তারপর হচ্ছে ইউজ সোশ্যাল শেয়ারিং বাটনস, এটা আমরা জানি, স্টাডি বাই ব্রাইট এজ ফাউন্ড দ্যাট প্রমিনেন্ট সোশ্যাল শেয়ারিং বাটনস ক্যান ইনক্রিজ সোশ্যাল শেয়ারিং। আচ্ছা, 700% ইনক্রিজ করে ফেলে, ঠিক আছে। সোশ্যাল শেয়ারিং বাটন কিন্তু 2 রকমের। এক রকমের হচ্ছে যে আপনি যখন একটা ওয়েবসাইটের মধ্যে সোশ্যাল বাটনগুলোতে ক্লিক করতেছেন, সে কোন সোশ্যাল ওয়েবসাইটে নিয়ে, সোশ্যাল প্ল্যাটফর্মে নিয়ে যাচ্ছে, ওই স্পেসিফিক যে ওয়েবসাইটের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ওইখানে। আরেক ধরনের বাটন আছে যে আপনি যদি ফেসবুকে ক্লিক করেন, আপনার প্রোফাইলে নিয়ে যাবে, যে আপনি ওই কন্টেন্টটা আপনার প্রোফাইল থেকে শেয়ার করতে যাচ্ছেন, ওইটার কথা এখানে বলা হচ্ছে সোশ্যাল শেয়ারিং বাটনস। যে আপনি কোনো কন্টেন্ট যদি আপনার ফেসবুক থেকে, ধরেন নীল প্যাটেলের ব্লগ আমি আমার ফেসবুক থেকে শেয়ার করবো না, মানে যেগুলো আমাদের সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে ক্রিয়েট করার কথা, যে বলছি আপডেট করতে হবে, পোস্ট দিতে হবে, এক জায়গা থেকে আপনি নলেজ পেয়েছেন, শেয়ার করে দেন। প্রোফাইল ব্যাকলিঙ্ক বলেছিলাম না, ব্যাকলিঙ্কের ক্লাসে বলবো যে কোন কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমার নামে অ্যাকাউন্ট থাকতেই হবে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার। আমাদের পার্সোনাল যে প্রফেশনাল ওইটা না, ডিজিটাল মার্কেটার হিসেবে আমার অ্যাকাউন্ট থাকতে হবে, ওই থিংসগুলো। পোস্ট লং কন্টেন্টটা মানে কি বলেন তো? ইনিশিয়াল স্টেজে যার কন্টেন্টের লেন্থ যত বেশি, গুগল তাকে র্যাঙ্ক দিবে না। সো এটাই বলা হচ্ছে লঙ্গার কন্টেন্ট টেন্ডস টু র্যাঙ্ক সিগনিফিকেন্টলি হায়ার অন গুগল ফার্স্ট পেজ, এটাই বলছে। বুস্ট ডুয়েল টাইম মানে তো বুঝেছি যে এভারেজ ডুয়েল টাইম, যদি আমার কন্টেন্টটা ভালো হয়, এঙ্গেজিং হয়, তাহলে কি ডুয়েল টাইম দ্বিতীয়বার একটা ইউজার কিন্তু আমার আসার সম্ভাবনা থাকে। আমাদের টার্গেটটাই কিন্তু এটা থাকবে। সো এতটুকু পর্যন্ত ক্লিয়ার? ঠিক আছে, এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছি না? চলেন আমরা এখন লাইভে যাই। হ্যাঁ, চলেন যাই। তো ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার কিউলাসে যাব। এখানে আসার পর আমরা আমাদের একটু ওয়েবসাইটটাকে দেখার চেষ্টা করব, সাবডোমেইনটা আর কি। কেন? আচ্ছা, এখান থেকে যদি একটু আসি, আমাদের কোথায়, এটা আমাদের ছিল না, অন্যটা ছিল 2472 নামে আর কোনোটা নাই তো? একটাই না? ঠিক আছে, ঠিক আছে। আমরা এখন কন্টেন্ট নিব। হ্যাঁ, কন্টেন্টটাও আপনারা এরকম ভাবে প্রম্পট দিবেন। সো আমি যদি 3 লাইনে দিই, আপনারা প্রম্পট দিবেন 30 লাইনে, 30 লাইনসে। মানে এতটুকু মাথায় রাখবো, এআই কিন্তু আমাদের কাজ অনেক ইজি করে দিছে, আর এআই এর হেল্প ছাড়া কাজ করা যাবে না, এআই আমাদের রিপ্লেস করতে পারবে না, এটা মাথায় রাখবো। কিন্তু এআই হেল্প ছাড়া আপনি টিকতে পারবেন না, কিন্তু এআই আপনাকে রিপ্লেস করতে পারবে না, এটা মাথা থেকে বের করে ফেলেন। অ্যাটলিস্ট 7 ইয়ার্স, 7, এটা রিসার্চে দেখছে কেউ, মানে বাইরে করে দেওয়া, 7 ইয়ার্স পর্যন্ত ও আপনাদের জায়গা নিতে পারবে না। হ্যাঁ, 7 ইয়ার্স পর এমন সিচুয়েশন হবে যে আপনি খালি জাস্ট দিয়ে দিচ্ছেন তাকে, সে সব করে দিছে। এখনো তো সব করে দিচ্ছে, বাট পুরো একটা ওয়েবসাইট আমার মন মতো করে দিতে পারবে না। তখন পারবে, তখনও বুঝে যাবে, ও কিন্তু আমাদের থেকে শিখে, এটা মানেন। ও যে আপনাকে দুনিয়ার যে কোনো অ্যান্সার দিচ্ছে, কই থেকে দিচ্ছে। এখন আইজুল স্যার এক কোয়েশ্চেন করছে, স্যার সাইদ স্যার আরেক কোয়েশ্চেন করছে, আমি আরেক কোয়েশ্চেন, 3 কোয়েশ্চেন কিন্তু সে শিখে গেছে, একজন আরেকজনকে কনভার্ট করে দিচ্ছে। এরকম হচ্ছে বিষয়টা। 7 ইয়ার্সের আগে আমাদের মার্কেট কখনো যাবে না, কিন্তু এআই এর হেল্প ছাড়া আমরা টিকতেও পারবো না।
হ্যাঁ, সো এআইকে আপনি এমনভাবে প্রম্পট দিবেন সে যেন পারফেক্টলি করে দেয়, তারপর যে আপনি হিউম্যানাইজ করেন যা করার করেন। হ্যাঁ, এটা আমাদের সাইট ছিল না? নেট কি স্লো কাজ করতেছে আজকে? আচ্ছা, আচ্ছা বলেন তো একটু ক্লিয়ার হয়ে যে আমরা জানি ওয়েবসাইট কয় ধরনের হয়? 3 ধরনের, ব্লগ বেসড, সার্ভিস বেসড, ই কমার্স বেসড। ঠিক তেমনই আমার পোস্টের অপশনও 3 ক্যাটাগরিতে যাবে। যদি আমার সার্ভিস বেস থাকে তাহলে আমার পোস্ট কিসের আন্ডারে হবে? পেজের আন্ডারে। যদি আমার সার্ভিস বেস থাকে তাহলে প্রত্যেকটা সার্ভিসের জন্য আমার আলাদা 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 পেজ, প্রত্যেকটা পোস্ট আমার কন্টেন্ট যাবে পেজের আন্ডারে। আচ্ছা, যদি আমার ই কমার্স সাইট হয় তাহলে আমার কিসের আন্ডারে যাবে? প্রোডাক্টের আন্ডারে। তাহলে প্রোডাক্টটা কিসের আন্ডারে যাবে? ক্যাটাগরি। বিভিন্ন ক্যাটাগরি থাকবে, মেন্স আইটেম, ওমেন্স আইটেম, বেবিস আইটেম, এরকম ক্যাটাগরি আন্ডারে। ক্যাটাগরি কই? এই যে পোস্ট, পোস্ট থেকে ক্যাটাগরিজ। ঠিক আছে, যদি আমার একটা ব্লগ বেস থাকে তাহলে আমারটা কিসের আন্ডারে যাবে? পোস্টের আন্ডারে। এক্স্যাক্টলি, যে আমি ব্লগ লিখতেছি পোস্টের আন্ডারে যাবে। হ্যাঁ, সো ঠিক আছে, পোস্টের আন্ডারে চলে যাবে। যাওয়ার পর যদি আসি যে অ্যাড পোস্ট, হ্যাঁ, অ্যাড পোস্টে যাওয়ার পর এখানে একটা ইন্টারফেস আই হোপস আমরা দেখব যে ওইটা আমাদের পছন্দ হবে না। হ্যাঁ, রিয়েল এস্টেট, একটা সেলুন হোক, একটা যে কোনো কিছু সার্ভিস, কারণ রিয়েল এস্টেট কি সেবা দিচ্ছে, কিন্তু প্রোডাক্টটা কিন্তু অ্যাপার্টমেন্ট, প্লট, ফ্ল্যাট, ওগুলো আমার আলাদা আন্ডারে যাবে। ওই পোস্টগুলো তো ব্লগের আন্ডারে যাবে যে মাত্র এই জিনিসটা কন্টিনিউ হয়েছে, বাট অ্যাবাউট সেকশন, সার্ভিস সেকশন, এগুলো তো কখনো চেঞ্জ হবে না। ফর সাম, যদি এক্সাম্পল, যদি ইন্টেরিয়র ডিজাইন, এটার জন্য আলাদা একটা পেজ আছে, এক্সটেরিয়র ডিজাইন আলাদা একটা পেজ আছে, ওইখানেও কিছু ইমেজেস আছে, কিছু আইডিয়াস আছে যে আমি এভাবে এভাবে কাজ করি। বাট নিউ লঞ্চ যে সাইটগুলো, মানে যে সাইটগুলোর কাজ কমপ্লিট, ওগুলার কি মানে সেলের জন্য কি আলাদাভাবে পোস্ট থাকে না, ওটা ব্লগের আন্ডারে যাবে। যদিও রিয়েল এস্টেট কোম্পানির কোনো ওয়েবসাইটে দেখবেন না আপনি প্রপার্টি সেলের জন্য কখনো পোস্ট আসে দেখছেন? না 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 না, কাজ থাকে, দাঁড়াইতে দাঁড়াইতে সেল হয়ে যায়, এটা ট্রু। আমাদের বাংলাদেশিদের আমরা বলি যে গরিব কান্ট্রি, অনেক টাকা আমাদের, এটা ট্রু। কিন্তু হইতে পারে একটা সেক্টরের কাছে আছে, যাদের কাছে আছে তারাই অনেক আর্ন করতেছে, যাদের কাছে নাই তারা স্কোপই পাচ্ছে না। বাংলাদেশের সবচেয়ে পারফেক্ট একটা ইনভেস্ট হচ্ছে আপনি জাস্ট অ্যাপার্ট কিনে ভাড়া দিয়ে দেন, এটাই আপনার পারফেক্ট অ্যাসেট। এটা কখনো কমবে না, এটা বাড়বে এরকম। ভূমিকম্প ছাড়া আপনার কোনো রিস্ক নাই। হ্যাঁ, এখানে অনেক ট্রিক্স আছে, আহামরি কিছু লাগে না, অনেক ওয়েতে করা যায় আর কি। কোটিখানেকও লাগবে না, আপনি কিছু নিয়ে না মেথডে বিজনেস করতে পারবেন। এখন জাস্ট থিঙ্ক করেন যে আমি একটা সাইটের কাজ ধরেছি, আমি একটা সাইটের মাত্র ফার্স্ট ফ্লোর ঢালাই দিয়েছি, আমি ওই ফ্ল্যাটটা সেল করব টু বেডরুমসে হয়তো বা 45 lakhs। কখন সেল করব? যখন মাত্র দাঁড়াইতেছে। এখন আপনারা কি করবেন? বুক দিবেন। হ্যাঁ স্যার, বলবেন স্যার। তো এখান থেকে যদি আমরা অ্যাড পোস্টে আসি, আচ্ছা এখান থেকে আমরা আসবো অ্যাড নিউ পোস্ট। ফার্স্টে আমরা একটু দেখে আসি প্লাগইনসের কি অবস্থা। তো এখানে চলেন আমরা যাই অ্যাড নিউ পোস্টে যদি একটু আসি। কি ব্যাপার, খালি স্লো না, অনেক বেশি স্লো করতেছে না? হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি। সো দেখেন, এখানে যখন আমি পোস্ট করতে চাচ্ছি এখানে এক রকমের ইন্টারফেস আসতেছে না, কিন্তু এটা হচ্ছে মানে নিউ ইন্টারফেস। হ্যাঁ, তো এটা আমার পার্সোনালি পছন্দ না, আমরা প্রিভিয়াস ইন্টারফেস নিয়ে কাজ করার চেষ্টা করব, অপেক্ষাকর ওইটাতে কাজ করা সহজ আর ওটাতে কাজ করে মজা পাবেন। হ্যাঁ, সো এটার জন্য আমরা একটা প্লাগইনস ইনস্টল করতে হবে। ফার্স্টে আমাদের কি দরকার বলেন তো? সর্বপ্রথম ইয়োস্ট। আচ্ছা, সো আমি এখান থেকে এতগুলো
ইয়োস্ট, ইয়োস্ট এসিও, ইয়োস্ট এরকম আর কি। সো ইয়োস্ট কথাটাকে যদি একটু লিখে, আচ্ছা ঠিক আছে, ইয়োস্ট ডান, ডান হওয়ার পর তারপর যদি আসে আমাদের আরেকটা প্লাগইনস দরকার। একই সুইচ তো ইনস্টল করা আছে তাই না? হ্যাঁ সকালবেলা উঠেও যেভাবে এইসব নিয়ে বসছি ইয়োস্ট ঠিক আছে। এখন আমাদের দরকার কি ক্লাসিক এডিটর, যেটার জন্য বললাম যে আমাদের এই ইন্টারফেসটা আমাদের পছন্দ হচ্ছে না, আমরা অন্য একটা ইন্টারফেস নেব। এটার জন্য আমরা লিখব ক্লাসিক এডিটর। হ্যাঁ, আই রিপিট ক্লাসিক এডিটর। ক্লাসিক এডিটর এই প্লাগইনসটা আমরা নেব। হ্যাঁ, সো এটা যদি আমি ইনস্টলে ক্লিক করি, আচ্ছা এটা যদি অ্যাক্টিভেট করে দিই, একটু অ্যাক্টিভেট করার পর আমরা দেখি, ঠিক আছে। এখন যদি একটু রিলোড দিই, চলুন একটা কন্টেন্ট নিয়ে আসে। দেখেন আমি যখন ক্লাসিক এডিটরটা অ্যাড করেছি, তখন কি আমার ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গেছে না? সো আমরা এই ইন্টারফেসে একটু কাজ করার চেষ্টা করবো, একটু ইজি গোয়িং। হ্যাঁ, আচ্ছা তারপর যদি আসি নিচে, আমাদের এই যে ইয়োস্ট এসইওটা অ্যাড হয়েছে না, টার্গেটটা হচ্ছে আমাদের একটু যদি বড় করি, বেশি বড় হয়ে গেছে। দেখেন ওনারা দুইজন কি একটু আপসেট না? আপসেট না? আমাদের টার্গেট করতে হবে যে এই যে একটু স্মাইল করতেছে না, গ্রিন করে স্মাইল আনতে হবে। ঠিক আছে, ইয়োস্ট আমাকে মাঝে মধ্যে প্রবলেম বলবে, ওর সব প্রবলেম শুনতে হবে এমন কোনো কথা না, কারণ ও আমাকে বলবে যে কিওয়ার্ড দুইবারের জায়গায় 4বার ইউজ করছো, বেশি বা কম, ওর কথা এগুলো শুনবো না, আমরা তো জানি কয়বার কি ব্যবহার করতে হবে। আমাদের টার্গেট যে এসইওটা অ্যান্ড রিডেবিলিটিটা গ্রিন হয়ে স্মাইল হইলে আমার কাজ ডান, এরকম। আপাতত স্কিমার সোশ্যালটা লাগবে না। সো আমরা এখান থেকে যে কন্টেন্টটা নিলাম, আই হোপ সো দিয়ে দিয়েছে। এখনো শেষ হয়নি।
এখনও বলতেছে সে FAQ সব কিছু অ্যাড করে দেবে। থিঙ্ক করেন যে আমি মাত্র কতটুকু সময়ে জাস্ট যা মাথায় আসে সেটা লিখে দিচ্ছি, এত ভালোভাবে দিচ্ছে। আপনার টাইম নিয়ে যদি কয়েকটা প্রম্পট দেন কত ভালো কন্টেন্ট লিখতে পারবে। অর্থাৎ আপনি ওকে বলে দেবেন ইনডিরেক্টলি, আমি যেটা বলতে চাচ্ছি, তুমি রিডাবিলিটি চেক করে দিবা, আমার রিডাবিলিটি যেন হেমিংওয়ে অ্যাপে 8-এর নিচে থাকে, তুমি এমনভাবে বাজওয়ার্ডগুলো দাও, ওই আপনাকে সুন্দর করে লিখে দিয়ে দেবে। এক্স্যাক্টলি। হ্যাঁ, 8-এর নিচে না, একটু তো আমার চেঞ্জ করতে হবে, কারণ কিছু কিছু ওর ওয়ার্ডস, ড্রিলস, মানে ড্রিলস তো মিস মার্শালেরই, তবু মানে কিছু কিছু ওয়ার্ড এমন যে সাথে সাথে আর কি ধরে ফেলে গুগল যে এটা AI থেকে নেওয়া। আচ্ছা, আমার কন্টেন্ট শুরু হবে এখান থেকে, সো আমি জাস্ট এখান থেকে জাস্ট নিয়ে আচ্ছা কন্টেন্ট আমার ডান। এখন দেখি কি বলতেছে। আচ্ছা, উনি কিন্তু এখন আপসেট আছেন। হ্যাঁ, আচ্ছা, এখানে যদি আমি কন্টেন্টটা দেই, দেওয়ার পর এই যে টাইটেল আমার দিতে হবে না? এটা কি টাইটেল বলেন তো? না, মেটা টাইটেল, অ্যাড টাইটেল। হ্যাঁ, এটা হচ্ছে মেটা টাইটেল। যত জায়গায় আমরা টাইটেল দেখতে পারবো, কখনো মেটা টাইটেল বলবে, কখনো SEO টাইটেল বলবে, কখনো টাইটেল বলবে। টাইটেল মানে হচ্ছে মেটা টাইটেল আমরা ধরে নেব। হ্যাঁ, H1 আমরা এই জায়গাগুলোকে করতে পারবো, যে প্যারাগ্রাফের আগে এই যে এরকম করে H1 আর কি সেট করতে পারবো। H1 কিন্তু আমার কন্টেন্টের ভিতরে থাকবে। হ্যাঁ, এরকম। আচ্ছা, এখন টাইটেলটা, এটা যদি আমরা এখান থেকে দেই, যদিও আপনি যে মেটা টাইটেলটা দিবেন না, এটাই সে H1 হিসেবে নিয়ে নেবে। যদি চাই আমরা চেঞ্জ করতে পারবো, না হলে চেঞ্জ করার দরকার নেই, এরকম। হ্যাঁ, সো এখান থেকে সাপোজ ধরেন আমরা এটা আমার দিয়ে দিলাম। আমার কিওয়ার্ড কোনটা ছিল বলেন তো? মার্শাল আর্টস ফর বিগিনার্স। এই যে ও কিন্তু মডিফায়ার্স অ্যাড করে দিয়ে দিচ্ছে অলরেডি। ওই যে মডিফায়ার্সের কথা আমরা বললাম, ওইটাই এটা। হ্যাঁ হ্যাঁ, এ কমপ্লিট গাইড টু গেটিং স্টার্টেড সামথিং। আচ্ছা, এখানে আসার পর এটা আমার প্রয়োজনই নেই, ওনাকে চাপিয়ে দিন। আচ্ছা, তো এখন বলতেছে কয়টা প্রবলেম। আমরা দেখব যে অ্যানালাইসিসে যাওয়ার পর দেখেন কয়টা প্রবলেম বলতেছে সে। অনেক প্রবলেম বলতেছে, ঠিক আছে, প্রচুর প্রবলেম তার। এখন এগুলাকে ধরে ধরে ঠিক করতে হবে। হ্যাঁ, সো কিছু প্রবলেম আমরা এখান থেকে ভাইটালগুলো সলভ করে দিব, আর কিছু প্রবলেম কারা সলভ করবে? বাসায় যে একদম ধরে ধরে। যেমন কিওয়ার্ডটা 6টা জায়গায় প্লেস করতে হবে, এটা কিন্তু আপনাদের প্লেস করতে হবে। কি ফ্রেজ মানে হচ্ছে কিওয়ার্ড, এটা মাথায় রাখবে। হ্যাঁ, কি ফ্রেজ মানে কি বলেন তো? কিওয়ার্ডটা। হ্যাঁ, আচ্ছা, কারণ এই জিনিসটা বুঝলে আমি বুঝে যাবো কি ফ্রেজ মানে বলতেছে, তাহলে কিওয়ার্ডের কথা বলতেছে, কয় জায়গায় কি হয়েছে এমন কিছু। আচ্ছা, একটা একটা করে ধরে চলেন। কি ফ্রেজ ইন স্ল্যাগ, প্লিজ অ্যাড বোথ কি ফ্রেজ অ্যান্ড স্ল্যাগ কন্টেনিং। আচ্ছা, স্ল্যাগ মানে জানো কি? কিওয়ার্ড বা ইউআরএল। হ্যাঁ, আচ্ছা, এই যে দেখেন কিওয়ার্ড, এই ইউআরএল দেখতে পাচ্ছে, পারমালিঙ্ক, স্ল্যাগ অথবা ইউআরএল। সো এই জায়গাটার মধ্যে যদি আসে, এই দেখেন এডিটের অপশন আছে না, এডিটে দেব। এটা কি আমার ইউআরএল হয়? কেটে দেব সাথে সাথে। আমি এখান থেকে আমার যেটা ছিল, এটা আমার কিওয়ার্ড ছিল, পিক করলাম, এখানে আমি বসায় দেব। ওকেতে ক্লিক করেন, অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, ইউআরএল কিভাবে সেট করতে হবে বুঝতে পেরেছে? প্রত্যেকটা পেজ, প্রত্যেকটা পোস্টের জন্য আমরা এভাবে ইউআরএল চেক করে সেট করে নেব। আচ্ছা, এখন দেখি তো প্রবলেম বাড়ছে না কমছে? কখনো কখনো ভালো করতে যাবেন, সে আবার খারাপ করে ফেলবে, মানে সে একটা কমছে। হ্যাঁ, দেখেন এখনো বলতেছে স্ল্যাগের মধ্যে। আচ্ছা, এটা কোন স্ল্যাগের কথা বলতেছে? এই যে আমাদের স্ল্যাগ দেখতে পাচ্ছে, আমি তো দিয়েছে। আচ্ছা, এখান থেকে আরেকবার এডিটে আসে, মার্শাল আর্টস ফর বিগিনার্স। ওকে, এখন চলেন দেখি, তবু প্রবলেম বলবে ও, যেহেতু কন্টেন্টটা আমাদের একদম হ্যান্ডপিক করা। আচ্ছা, কি ফেস ইন স্ল্যাগ, এটা তো বিষয়টা বুঝতে পেরেছি তো। প্রিভিয়াসলি ইউজড কি ফেস, নো ফোকাস কি ফেস ওয়াজ সেট ফর দিস পেজ। আচ্ছা, এই দেখেন ফোকাস কিওয়ার্ড। ফোকাস কিওয়ার্ডের জায়গায় আমার কোন কিওয়ার্ডটা ফোকাস সেটা তাকে বুঝাইতে হবে। আচ্ছা, বুঝালাম, দেখেন প্রবলেম কতগুলো কমে গেছে।
আমি যখন এদিকে বলুন তো প্রবলেমটা কী হয়েছিল, কিওয়ার্ড 6টা জায়গায় প্লেস করতে হয়, তার মধ্যে ইউআরএল ওয়ান অফ দ্যাট, ঠিক আছে। আমি যখন ইউআরএল এ বসাইছি সে কনফিউজ যেটা আমার ফোকাস কিওয়ার্ড কি কিওয়ার্ড না। যখন আমি ফোকাস কিওয়ার্ডে বসিয়ে ফেলছি সে বুঝে গেছে, ও আচ্ছা এটাই তো ফোকাস কিওয়ার্ড, তাহলে ঠিক আছে, 5টা প্রবলেমই সলভ করে ফেলছে। বুঝতে পেরেছি কি বিষয়টুকু? আচ্ছা, এখন হচ্ছে মেটা, বুঝিনি ম্যাম? কে বুঝিনি? হ্যাঁ, আর এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন লেন্থ। আচ্ছা, নো মেটা ডেসক্রিপশন হ্যাজ বিন স্পেসিফাইড। আচ্ছা, মেটা ডেসক্রিপশন দিতে হবে। আমরা মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন সব লেখা শিখেছি কোডিংয়ের দ্বারা। ওয়ার্ডপ্রেস রুলে আমরা কীভাবে বসাবো, এই যে এই জায়গাটায় মেটা ডেসক্রিপশন বসায় দিব। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে চলেন মেটা ডেসক্রিপশন নিয়ে আসি। এই যে এখান থেকে জাস্ট আমি একটু কপি করে বসায় দিই, মেটা ডেসক্রিপশন ডান। হ্যাঁ, কখনো যদি আমরা ধরেন যে বলেছিলাম না যে আমাদের হাইলি এর উপরে উঠা যাবে না, বাট কম হইলেও প্রবলেম আছে, বলেছিলাম না? ধরেন এতটুকু কেটে দেন, কথার কথা, ও 8টু কেটে দেন, ও যত কমবে না রেড হয়ে যাবে, ঠিক আছে। ও বলবে যে মেটা ডেসক্রিপশন ইজ টু শর্ট, মানে 120-এর নিচে কি নামানো যাবে? আবার 155-এর উপরে কি কোনো মতো বাড়ানো যাবে? যাবে না। তো সামটাইমস আমরা অডিটের ক্ষেত্রে এরকম দেখেছিলাম না যে 40-50, তবুও আমরা বলেছিলাম না যে অন পেজের ক্লাসে বলার চেষ্টা করব কমলেও প্রবলেম আছে, বাড়লেও প্রবলেম আছে, এটা পারফেক্ট একটা ক্যারেক্টার লিমিট লাগবে আমার। হ্যাঁ, এরকম। হ্যাঁ, মেবি শুরু করছে না, 155-এর উপর দিবে না ও, এই যে 156 ক্যারেক্টার। হ্যাঁ, এরকম। হ্যাঁ, সো এরকম, এই যে এক্সেলারেটরি এই চিহ্নটার জন্য মেবি আসছে। আচ্ছা, সো আমরা বুঝতে পেরেছি কোথা থেকে দিব। এসইও টাইটেল, এটা হচ্ছে মেটা টাইটেল, এটাও মেটা টাইটেল কাইন্ড অফ। ওই যে আমাদের বলা হয়েছিল না একটা ক্লাসে, কোন ক্লাসে যেন আমরা দেখেছিলাম না, এই আমাদের অন পেজের ক্লাসে, যে টাইটেল যদি আমরা নাও দেই, ওয়ার্ডপ্রেস বিভিন্ন সিএমএস সফটওয়্যারকে অটোমেটিক্যালি তার টাইটেল সেট করে ফেলে আমাদের কন্টেন্টে রিড করার পর, ওইটা হচ্ছে ওই টাইটেলটা। হ্যাঁ, তবুও আমরা এই জায়গাটায় দিব, কিন্তু এইটাও আমার টাইটেল। হ্যাঁ, সো এই টাইটেলের জায়গায় আমি কী দিতে পারি বলেন তো? এই যে মেটা টাইটেল, আপনি সব কিছু কেটে দেন, সেপারেটর, পেজ, টাইটেল কিছু দরকার নেই, জাস্ট টাইটেলটা দরকার। বুঝতে পেরেছে? আচ্ছা, এখন দেখেন তোর প্রবলেম কয়টা আছে? মাত্র 6টা প্রবলেম আছে। হ্যাঁ, মানে আরও একটু বাড়লে আর কি এরকম হয়ে যাবে, ফুলফিল হবে, এরকম রেড হয়ে গেছে মানে বেশি হয়ে গেছে। হ্যাঁ, চলেনটার ক্যারেক্টার লিমিট কত এটা দেখবো, দেখি আমরা বুঝাবো, কিন্তু এর বেশি তো প্রয়োজন পড়ে না। আপনার কথা দিয়ে যদি মনে হয় যে এই কথাটাই ইনাফ, আবার কখনো কখনো যদি মনে হয় খালি কিওয়ার্ডটাই ইনাফ, ওকে, কথাটা তো ডিপেন্ডস করতেছে যে আপনার কন্টেন্টটা কিসের উপর, প্রোডাক্টটা কি বা সার্ভিসটা কি, এরকম। হ্যাঁ, আচ্ছা, এখন ধরেন এ কমপ্লিট গাইড এতটুকু থাকতো যদি একটা প্রোডাক্টে থাকতো রিভিউর ব্যাপারে, টু গেটিং স্টার্টেড কথাটা থাকতো না। টু গেটিং স্টার্টেড কেন আসছে? এটা তো একটা মার্শাল আর্টস, তো একটা কোর্স, রিস্টার্ট করতে হবে না? সো ওই অনুযায়ী আমাদের টাইটেল অ্যাড মডিফায়ার্স বসাইতে হবে, যেমনটা বললাম 2016 বসাবো না কি বসাবো, আমার বুঝে বসাইতে হবে, রিভিউ কোনটায় বসাবো না বসাবো, খালি বসাইলে তো হবে না, কথা মিলতে হবে, এরকম। আচ্ছা, সব কিছু ডান, সে অলরেডি মেবি স্মাইল করতেছে, তবুও আমরা সব ঠিক করব। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখেন কি বলতেছে যে কি ফ্রেজ ইন মেটা ডেসক্রিপশন, দ্য মেটা ডেসক্রিপশন হ্যাজ বিন স্পেসিফাইড বাট ইট ডাজ নট কন্টেইন দ্য কি ফ্রেজ। আচ্ছা, মেটা ডেসক্রিপশনে কোথাও কি ফ্রেজটা, কিওয়ার্ডটা আছে বলেন তো? আমার এই জায়গায় মার্শাল আর্টস ফর বিগিনার্স এই কথাটা যদি আমি বসিয়ে দিই, জাস্ট আমি একটু মডিফায়ার অ্যাড করেছি না? আচ্ছা, ধরেন এখন যদি দেই, দেওয়ার পর যদি একটু দেখি, দেখছেন এখন কিন্তু আর প্রবলেমটা কি আছে? নাই। আমার কিওয়ার্ডটা প্লেস করতে হবে মেটা ডেসক্রিপশনে, যদিও আমি এখানে বসাইছি, বাট আমাদের কিওয়ার্ডটা কোথায় থাকা উচিত? প্রমিনেন্স কিওয়ার্ড মনে আছে? ফার্স্টের দিকে থাকতে হবে, ঠিক না? কিওয়ার্ড প্রমিনেন্স ফার্স্টের দিকে হইতে পারতো এখানে থিঙ্কিং অফ স্টার্টিং মার্শাল আর্টস ফর বিগিনার্স হইতে পারে, যে মার্শাল আর্টস ফর বিগিনার্স মানে তারপরে যে কোনো একটা কথা আমরা অ্যাড করতে ফেলতে পারতাম, এরকম বিষয়টা গেল। ইন্টারনাল লিঙ্কস বুঝতে পারি আমরা। আচ্ছা, এখানে ইন্টারনাল লিঙ্কটা কীভাবে দিব? এখন ধরেন এটা হচ্ছে আমার হোম পেজের যে লিঙ্কটা, ইন্টারনাল তো মানে আমার পেজের হোম পেজের মধ্যে বসানোর পর এই যে বেগিনার এই কথাটার মধ্যে লিঙ্ক করবো। আগে আমরা কি করেছি, এভাবে করে হাইপার লিঙ্ক করতাম না, কিন্তু এখানে কিন্তু হাইপার লিঙ্কের অপশন নাই। এই যে লিঙ্কের অপশনটা দেখতে পাচ্ছে, এখানে ক্লিক করব, এই যে এখানে আপনার ইউআরএলটা দিয়েছেন,
সাথে সাথে দেবো না, সেটিংসে যাব। আপনি বলতে চাচ্ছেন এই দেখেন কত সুন্দর আসছে যে নো ফলো লিঙ্ক যদি আমরা দেই, নো ফলো ডু ফলো আমরা পরে পড়বো, আপাতত এটা প্রয়োজন নেই। সো আপাতত জাস্ট এতটুকু দেখে রাখি যে ওপেন এ নিউ ট্যাবের অপশন, এই যে ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব, এই কথাটার মানে কি বলেন তো? এক্স্যাক্টলি, আমি যখন লিঙ্কে ক্লিক করবো আরেকটা নতুন ট্যাব ওপেন হবে, বাট আমারটা আমার পেজের জায়গা থাকবে। এখন আমার পেজের মধ্যে থেকে যদি আরেকটা চলে যেত আমাকে তো সে ভুলে যাবে, এরকম। তো আমি চাবো যে ওপেন ইন নিউ ট্যাব, যেন সে আমার যে পেজটা সেটা যেন তার কোথাও থাকে, আরেকটাতে যাক। আর নিজেদের যেহেতু ইনবাউন্ডের ক্ষেত্রে অথবা ইন্টারনাল লিঙ্কের ক্ষেত্রে আমরা বোল্ড করে দিতে পারি, আউটবাউন্ডের ক্ষেত্রে অত ফোকাস করবো না। আচ্ছা, আবার চলার নিচে যাই, কি বলতেছে সে? প্রবলেম সলভ, ইন্টারনাল লিঙ্কস অ্যাপিয়ার দিস পেজ, মেক শিওর টু অ্যাড সাম। আচ্ছা, আরও কিছু লাগবে তার? আচ্ছা, তারপর একটু নিচে আসি, চলেন। নিচে বলতেছে ইমেজেস লাগবে, কি ফেস ইন ইমেজ, অল্টার অ্যাট্রিবিউটস। ঠিক আছে, ইমেজ তো আমরা বসাই নেই। আচ্ছা, আমি এটা ডিসক্রিপশন সব ঠিক আছে। আচ্ছা, একটু উপরে যাই, চলেন। এটা নিয়েছি, অ্যাবাউট আছে সেকশনটাতে যাই। কনসিস্টেন্ট ট্রেনিং, এই কথাটার মধ্যে যদি আমি লিঙ্ক করার চেষ্টা করি, করার পর অ্যাবাউট আসে দিয়ে দিলাম, দেওয়ার পর ওপেন এ নিউ ট্যাব দিলাম, আপডেট দিলাম। এখন যদি একটু বোল্ড করার চেষ্টা করি, বোল্ড চাইলেও করতে পারি, না চাইলেও করতে পারি, এটা আমাদের উপর। আন্ডারলাইন হবে না, না এরকম। হ্যাঁ, দেখেন এখন কিন্তু সলভ, কারণ তখন তো হোম পেজেরই আমরা চেয়েছিলাম। হ্যাঁ, এটার জন্য আশিক স্যার কই যাচ্ছে? ঘুমে যাচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে নো ইমেজেস, ইমেজেসের কথা বলতেছে যে নো ইমেজেস, যেটা হচ্ছে নো ইমেজেস অ্যাপিয়ার অন দিস পেজ অ্যাট সাম। আচ্ছা, ইমেজেস তো আমরা সেট করি নাই, আমরা প্রিভিয়াসলি যেভাবে ইমেজ সেট করেছিলাম প্রায় সেম। সো চলেন আমরা একটা ইমেজ নেই। হ্যাঁ, রেজুলেশন ফিক্স নেই, কিন্তু আমরা চেষ্টা করব কমপ্রেস করে দেওয়ার। হ্যাঁ, কিন্তু কমপ্রেস করব না কেন আবার, যখন আমরা কাজে পেইডে চলে যাব, কারণ কতগুলো ইমেজ আমি কমপ্রেস করবো, কতগুলো এমবেড করে আমি ভিডিও দেবো, এরকম। আচ্ছা, সো এখান থেকে ধরেন, হ্যাঁ 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 প্লাগইনস আছে। হ্যাঁ, সো এখান থেকে ধরেন হোয়াট ইজ মার্শাল আর্টস। হ্যাঁ, সো আমি এটার নিচে ইমেজটা দিতে চাচ্ছি। হ্যাঁ, সো আমি এখান থেকে ধরেন অ্যাড মিডিয়ায় গেলাম, যাওয়ার পর ফার্স্টে তো আমার আপলোড করতে হবে ডাউনলোড ফোল্ডার থেকে। ধরেন এইটা আর এটা দুইটাই আমি আপলোড করলাম, করার পর অল্টার টেক্সট বসানোর জায়গা কোথায় বলেন তো? এখানেই কিন্তু, ঠিক না? আচ্ছা, সো আমি আপাতত একটা নিয়ে নিই। আচ্ছা, সো আমি এটা অল্টার টেক্সটটা বসিয়ে দিলাম। এখানে অল্টার টেক্সটে কী বসাবো বলেন তো? ফোকাস কিওয়ার্ডটা বসাই, যেটা আমার ফার্স্ট ইমেজ। যদি এটা ফিচার ইমেজ না, ফিচার ইমেজ আলাদাভাবে আমরা বসাবো। এটা ফিচারই, কিন্তু দুই ধরনের আছে, আমি দেখাচ্ছি। সো এখানে দিলাম, দেওয়ার পর ইনসেট যদি ফটো দিয়ে দিই, এসে পড়েছে। আমরা অ্যালাইনমেন্ট সেট করে ফেলবো, ঠিক আছে? চাইলে এটাকে ধরে আমরা চাইলে বড় করতে পারবো, যার যেরকম পছন্দ হবে আর কি, ওরকমভাবে করে ফেলবো। যদি ইমেজটা ভালো লাগতেছে না, হ্যাঁ, আমরা চাইলে এটা নিতে পারি, এটা তাও একটু চলবে। অতটা কিন্তু ভালো লাগে না, হ্যাঁ, যেটার সাথে যেটা একটু পারফেক্ট মানায়। আচ্ছা, সো এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছি, ইমেজটা সেট করে ফেলবো। করার পর দেখেন এটা কিন্তু ফিচার ইমেজ না, নিচে যদি আসি এই যে সেট ফিচার ইমেজ দেখতে পাচ্ছেন। সো ফিচার ইমেজটা সেট করার জন্য ধরেন এটা আমার ফিচার ইমেজ, এই যে ফোকাস কিওয়ার্ড আছে, ফিচার ইমেজ সেট করে ফেললাম। আচ্ছা, এখন ও পিক্সেলসের কথা বলছে, যদিও আমরা এটা মেনটেন করার চেষ্টা করবো, আপাতত করছি না। সো তারপর যদি একটু আসি, দেখেন ইমেজের প্রবলেম আই হোপ সো সলভ হয়ে যাবে। একটা প্রবলেম থাকবে, এই প্রবলেমটাকে সলভ করবো আমরা। এই সলভ করার দরকার নেই, আমরা টাকা পয়সা দিব ইউজকে, যাবই না লেনদেনের ক্ষেত্রে, ইনভেস্টের ক্ষেত্রে। হ্যাঁ,
সো এটাই বলার উদ্দেশ্য যে ইউজ সামটাইমস আপনাকে একটা দুটো প্রবলেম দেখাবে, কিন্তু আমার যদি গ্রিন হয়ে যায় আমার বুঝতে হবে যে আমার কাজ শেষ। কখনোই বলবে যে আমরা জানি যে ডেনসিটি হচ্ছে 1000 ওয়ার্ডে 2বার কিওয়ার্ড ব্যবহার করতে হয়, আমরা চাইলে 3বার ব্যবহার করতে পারবো, হয়তো ইউজ বলবে 4বার ব্যবহার করো নাহলে 2বার ব্যবহার করো, ওর কথা শোনার প্রয়োজন নাই, আমার আলটিমেটলি র্যাঙ্কে যেতে হবে। হ্যাঁ, সো আমার টার্গেট থাকবে এই দুইজনকে মানে গ্রিন হয়েছে কি না এটার স্ক্রিনশটটাই আমাকে দিবেন। কন্টেন্ট তো আমাদের লেখা হয়েছে না প্রিভিয়াসলি, আমাকে জাস্ট এটার স্ক্রিনশটটা দিবেন, যে এই যে এখান থেকে জাস্ট আমি দেখলে বুঝতে পারবো, যখন আপনাদের যার যার নামে তো ওয়েবসাইটগুলো ঠিক না, এইখানটায় এভাবে দিলে, এভাবে দিয়ে আপনারা এই দুটো দিলে আমি বুঝতে পারবো যে হোমওয়ার্ক কতটুকু ডান হয়েছে। ঠিক আছে, খুব ইজি। আপনার একবার দুইবার টাফ লাগবে বিলিভ করেন, তারপর আপনার কাছে এত ইজি মনে হবে আপনার ভালো লাগবে করতে। না আমি তো এমনিই ভাবতেছিলাম যে ওকে বলে তো আমি দিব। আচ্ছা এখন চলেন একটা ভিডিও আমরা অ্যাড করি। হ্যাঁ, HTML ছবি বা ভিডিও কিভাবে অ্যাড করতে পারে ওই বিষয়টা দেখি। হ্যাঁ, হইতে পারে না যে কখনো কখনো কোনো HTML এর ফটো বা ভিডিওস বা কোনো রিসোর্সেস কোনো কিছু আমি শেয়ার করব, তখন হচ্ছে কি ওয়াই চুজ মার্শাল আর্টস। তো এইটার নিচে যদি আমরা আসি, এখানে কারসার রেখেছি, চলেন ইউটিউবে চলে যাই। আমরা ডিরেক্ট ভিডিও আপলোড করব না। হ্যাঁ, তাহলে সাইট লোড নিতে নিতে আমাদের মানে অনেক দিন লেগে যাবে, অনেক স্লো করতেছে। আমি অনলাইন ক্লাস নেওয়ার সময় আর কি আমি হ্যাঁ লিঙ্ক ইউজ করব এরকম। হ্যাঁ, মানে লিঙ্কটা দিব, আবার ভিডিওর লিঙ্কটাও সরাসরি দিব না, এমবেড করে দিব। মানে ইমেজ যেরকম কম্প্রেস করা যায় ওরকম ভাবে আমরা ভিডিওটাকে এমবেড করে দিব। হ্যাঁ, কম্প্রেস করে দেখাচ্ছি। ঠিক আছে, আমার লাগবে ভিডিও দিচ্ছে শর্টস, এটা সুন্দর আছে। ঠিক আছে, সো এখানে সাপোজ যখন আসবো, আসার পর আমার এমবেড করতে হবে। তো শেয়ারে যাব, যাওয়ার পর দেখেন কোথাও এখানে তো লিঙ্ক কপি হয়, বাট আমি HTML যে লিঙ্কটা আছে ওর কোডটা নেব। এই যে এমবেডে দেওয়ার পর এই যে দেখছেন কোডটা দিয়েছে, কোডটাকে কপি করলাম না? কপি করার পর এখানে আসার পর যেখানে আমার রাখতে হবে, আমি আবার রিপিট করছি, যেখানে আমি ভিডিওটা দিতে চাচ্ছি ওইখানে কার্সারটা রাখবো। ঠিক আছে, একটু দেখে নেই কি অবস্থা। হ্যাঁ, যেখানে আমি দিতে চাচ্ছি ওখানে কার্সারটা রাখবো, রেখে আমি এখান থেকে এই যে কোডের অপশনটা দেখতে পাচ্ছি না, কোডে যাব। আর ভুলেও কিছু হিলাবেন না, বিকজ আমি কিন্তু এখানে সিলেক্ট করে আসছি কোথায়। হ্যাঁ, এখানে কোডে হাত দিতে গেলে পুরো কন্টেন্ট ভেঙে যাবে। সো আমি জাস্ট Ctrl+V, বুঝে গেছে যেখানে কোড বসার। ঠিক আছে, তারপর আমি ভিজুয়ালে ক্লিক করব, এই যে আমার ভিডিও এসে পড়েছে। কিন্তু কোনো কারণে আপনার যদি কোডে যদি এখানে এভাবে করে দিতেন পুরো ভেঙে যাবে, কন্টেন্ট থেকে শুরু করে সব কিছু ভেঙে যাবে। সো আমরা কোথায় কার্সার রাখবো? এখানে রাখবো কার্সার, ওইখানে যাব, কিচ্ছুতে হাত দেবো না, Ctrl+V। বুঝতে পেরেছি বিষয়টুকু? এটা ধরেন এটা কেটে দেয়। হ্যাঁ, আচ্ছা এখন ধরেন আমি ভিডিও কপি করে এমবেড করে তো কপি করে নিয়ে আসছি HTML কোডটা। হ্যাঁ, নিয়ে আসার পর ধরেন আমি এখানে দিতে চাচ্ছি, হ্যাঁ, বা আমি এখানে দিতে চাচ্ছি, এটার পরে কখনো কিন্তু লাইনের মাঝখানে দিতে পারবো না, পারবো? ভিডিও আচ্ছা, লাইনের পরে নাহলে আগে সবচেয়ে সুন্দর হয় লাইনের পরে একটা গ্যাপ রাখবো, লাইনের পরে মানে ভিডিওর পরে একটা গ্যাপ রাখবো, মাঝখানে আমি ভিডিওটা দিব। সো এখানে আমি চুজ করেছি এখানে ভিডিওটা হবে। হওয়ার পর এখান থেকে কোডে যাব, এক ক্লিক কোডে, আর কিচ্ছু ক্লিক করবো না, জাস্ট Ctrl+V, যেখানে বসার ওখানে কিন্তু বসে গেছে কোডটা। না না, এই যে ভিজুয়ালে, হ্যাঁ ধরেন এই অটো নিয়ে নেবে, মানে হ্যাঁ এই যে এখানে আসতেছে কি, ধরেন এই যে একটা দুইটা তিনটা চোরটা, এই যে এখানে ভিজুয়াল আমি সিলেক্ট করে ফেলেছি অলরেডি। এখন এইটা আর ওইটা সেম, এই দুইটা। হ্যাঁ, একটা ভিজুয়াল আমি দেখতে পারতেছি আর একটা কোড, আমি সিলেক্ট করে জাস্ট কোডে গেছি, আর কিছু ক্লিক করবো না, Ctrl+V, ও এই জায়গাটাই নিয়ে নিয়েছে এরকম। তারপর ভিজুয়ালে চলে গেলে আমার ভিডিওটা বসে গেছে এক্স্যাক্টলি এরকম ভাবে। কোথায় বসাইলাম? হ্যাঁ, কারণ এখানে যেটা ভিজুয়াল পাচ্ছি এই সেম জিনিসগুলো, এই কন্টেন্টগুলি কোড আকার এখানে আছে আর কি, সেম। হ্যাঁ, কাজগুলো মজার কি মজার না বলেন?
আরো অনেক ভালো লাগবে, জাস্ট একটু কষ্ট করেন 6 to 8 মান্থস, তারপর অনেক মজা করে কাজ করেন। আমি বললাম তো ভিডিও দেখতে অনেক বেশি খারাপ লাগে 100%, আমার নিজের লাগছে, আপনাদের লাগবে না 100%, কিন্তু একবার কষ্ট করে যখন 1 বছর দিয়ে দিবেন তারপর কষ্ট হয় না। আপনি গান শুনেন, নাচ শুনেন, ইসলামিক যা মন চায় শুনেন, কাজ করতেছে আমার তো মাথায় না। এক্স্যাক্টলি, পুরো গানটা, পুরো ভিডিও দেখি না। এমনকি এমনকি মুভি দেখলেও আমরা 1.25 মানে ডাইমেনশনে চলে যায়, ফাস্ট যায়, তাড়াতাড়ি শেষ হোক, এরকম আগে ট্রেন্ড আছে। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, পুরো গানটা কেউ জানে, জাস্ট ওই 2 লাইনটাই, অল আই নিড জাস্ট ওয়ান নাইট ইন দুবাই। আচ্ছা এখান থেকে কি পারবো আমরা? বুঝতে পেরেছে। আমার ইউএসটো কি গ্রিন, রিডায়াবিলিটিও কি গ্রিন। প্রবলেম দুইটা বলতেছে, উনিও কি বলতেছে প্রিমিয়ামের ক্ষেত্রে শোনা দরকার আছে ওনার কথা, ট্রানজিশন ওয়ার্ডসের কথা বলতেছে ওনার শোনার দরকার আছে। আমি কন্টেন্ট পড়ে যদি আমার কাছে ইজি মনে হয় ওকে, এটাই পারফেক্ট। হ্যাঁ আচ্ছা, আর স্কিমা আর সোশ্যালটা ইস্যুস নেই, ওটা আমরা দেখবো, আগে আপনারা এগুলো আগে শেষ করেন। আচ্ছা না, সামটাইমস রিডায়াবিলিটি থাকবে না, কিন্তু রিডায়াবিলিটি মোস্ট অফ দ্য কেসে গ্রিনই থাকবে। হ্যাঁ এরকম, ওটা একদম ইজি, জাস্ট এসইওটা একটু টাফ থাকে আর কি। হ্যাঁ আচ্ছা কোনটা কোনটা? হ্যাঁ হ্যাঁ এই যে উপরে, এই উপরে যদি আসে একটা এআই এর অল ইন ওয়ানের প্লাগইন ছিল, এই যে এআইওএস, এটা লাগবে না আমাদের ডিলিট করে দেবো, তখন প্লাগইনসটাকে ডিলিট করা হয়নি এরকম। হ্যাঁ সো এখান থেকে আমরা সেটা প্রিভিউ করতে পারবো বা পাবলিশ করতে পারবো। ধরুন আগে প্রিভিউতে যাই, আপনার কন্টেন্টটা কীরকম হবে এটা একটু দেখে আসে, এই যে এরকমভাবে আসবে, বুঝতে পেরেছে? কিন্তু বলেন তো ফিচার ইমেজে কি আমি এই ফটোটা সেট করেছি পোস্টের ফিচার ইমেজে? পুরোপুরি কিন্তু না। আচ্ছা এটার জন্য আমরা কি করতে পারি, চলেন যাই, দেখেন পাবলিশে যদি আসে, আমরা কাজ গোছাতে থাকি, দেখেন পোস্টে যখন দিয়ে দিছি, দিয়ে দেওয়ার পর আমি যদি একটু পোস্টটাকে রিভিউ করার চেষ্টা করি, অল পোস্ট, এই যে মার্শাল আর্টসে যদি আসে, ভিউতে যদি একটু আসে, মানে এটা এখানে দেখানো যাচ্ছে না, মানে তখন আপনার যদি পোস্টগুলোর মধ্যে 4-5টা পোস্ট থাকলে ওই যে ফিচার ইমেজ যেটা সাইডে সেট করেছিলাম না, ওইটাই আর কি আসবে, এরকম আর কি বিষয়টা। নেটে অনেক ইস্যু হচ্ছে, আই ডোন্ট নো ক্যান। হইতে পারে এসএসসি এর হইতে পারে। ঠিক আছে, পারা যাবে মোটামুটি, ঠিক আছে।